প্রায় 3-4 ঘন্টা হেঁটে এদিক ওদিক ছিটকে বিটকে গিয়ে লাস্টে গিয়ে আমরা পৌঁছে গেলাম সঙ্গমের সামনেই আছে প্রয়াগরাজ স্টেশন, আর তার বাইরেই এইরকম একটা জায়গা, আর এখানে দাঁড়িয়ে আছি। প্রচুর বোট এখানে দাঁড়ানো আছে, এখান থেকে বার্গেনিং করে উঠতে হবে নৌকাতে। এখানেও কিন্তু লোকজন স্নান করছে, ওপারেও আমরা দেখলাম স্নান করছে, এপারেও এরকম বাউন্ডারি করা আছে, আর এখানেও লোকজন স্নান করছে। পুরো প্ল্যাটফর্ম জুড়ে পুরো জেনারেলের লাইন, মানে একটা ট্রেনে সম্ভব নয় এত লোক যাওয়ার। কুম্ভ মেলা একটি মহান এবং প্রাচীন হিন্দু উৎসব, যা প্রচুর ভক্তি এবং উৎসাহের সাথে উদযাপিত হয়। লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা সমগ্র ভারতবর্ষ থেকে এই কুম্ভ মেলায় এসে উপস্থিত হয়। প্রধানত 4টি জায়গায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় এই মেলা: প্রয়াগরাজ, বেনারস, উজ্জয়িনী এবং নাসিক। এই মহান উৎসবটি পৌরাণিক তাৎপর্যপূর্ণ, যা ভালো এবং মন্দের মধ্যে মহাজাগতিক যুদ্ধ এবং আধ্যাত্মিক শুদ্ধির সন্ধানকে স্মরণ করে। ভক্তরা এই জায়গাগুলোতে এসে জড়ো হয় পবিত্র নদীগুলোতে স্নান করার উদ্দেশ্যে। বিশ্বাস করে এই ধরনের স্নান পাপ থেকে মুক্ত করে এবং ঐশ্বরিক আশীর্বাদ প্রদান করে। ধর্মীয় মাত্রার বাইরে কুম্ভমেলার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং দর্শনের একটি প্রাণবন্ত সঙ্গম হিসাবে কাজ করে, যা ভক্তিমূলক সঙ্গীত, আধ্যাত্মিক বক্তৃতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রদর্শন করে। 2025 সালের জানুয়ারি মাসে প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভ মেলা, যে মেলায় আমিও পৌঁছে গিয়েছিলাম 2025 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। আর এই মহাকুম্ভ মেলার সমস্ত কিছু তথ্য নিয়ে সাজানো থাকছে আমার আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি নতুন জার্নি হাওড়া থেকে প্রয়াগরাজ। গুড ইভিনিং, ট্রাভেলার সুমনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আর আজকে টাইম হয়েছে 9টা 5, ডেট ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আর আজকে আমি এই হাওড়া স্টেশন থেকে রওনা দেব কুম্ভ মেলার উদ্দেশ্যে। যাব প্রয়াগরাজ জংশন। হাওড়া থেকে প্রয়াগরাজ জংশনে যেতে গেলে আমাকে ধরতে হবে নেতাজি এক্সপ্রেস। আরও অনেক ট্রেন আছে, কিন্তু আজকে আমি সফর করব নেতাজি এক্সপ্রেসে করে, আর জানাবো আপনাদের পুরো মেলার সমস্ত কিছু তথ্য। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আছে শাহী স্নান, আর সেই স্নানের উদ্দেশ্যে আমি আজকে রওনা দিচ্ছি প্রয়াগরাজে। হাতে একটু টাইম আছে, তাই ভাবলাম একটু চায় চুমুক দিয়ে যাই, তাহলে এনার্জিটা পাওয়া যাবে। আজকে হাওড়া স্টেশনে প্রচণ্ড ভিড়। প্রত্যেকের মুখে মুখে শুনছি ট্রেনে নাকি, মানে প্রয়াগরাজ যাওয়ার জন্য যে ট্রেনগুলো ছাড়ছে, প্রত্যেকটা ট্রেন নাকি খুব ভিড়। মানে জেনারেল ডিপ কম্পার্টমেন্ট, আপনার এসি কম্পার্টমেন্ট, সব কম্পার্টমেন্টেই নাকি লোকে ভরে যাচ্ছে। তো আজকে আমি যাচ্ছি, আজকে আমি নিজে চাক্ষুষ করব, আর আপনাদেরও চাক্ষুষ করাবো পরিস্থিতি কি, কীরকম ওখানে গিয়ে কীরকম পরিস্থিতি হয়, কতটা ভিড় হয়, এই সব কিছু আমি আপনাদেরকে জানাবো আমার এই ব্লগের মাধ্যমে। আমি 2 মাস আগে ট্রেনের টিকিট কেটেছিলাম, ট্রেনের টিকিট কিন্তু আমার কনফার্ম ছিল না। আনন্দের বিষয় হলো আজকে এইমাত্র আমি দেখলাম, মানে মেসেজ এলো ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছে। তো এটা শুরুতেই একটা খুব সুখের সংবাদ। সেদিন হাওড়া স্টেশনে ছিল প্রচন্ড ভিড়। ইনকোয়ারি থেকে জানতে পারলাম আমার ট্রেন নেতাজি এক্সপ্রেস দেবে 9 নম্বর প্ল্যাটফর্মে। 123-11 নেতাজি এক্সপ্রেস 9 নম্বর স্টেশনে এখনো পর্যন্ত দেয়নি, তবে বোর্ডে দেখতে পাচ্ছি 9 নম্বরে আসবে। ট্রেন সামনে দিয়ে দিয়েছে, সামনের দিকে এগোচ্ছি। আমার কম্পার্টমেন্ট S2, তো আরেকটু সামনের দিকে যেতে হবে। সামনে এই হলো ভিড়ের অবস্থা, পুরো লাইন দিয়ে আছে, একদম সামনে থেকে পেছন থেকে ট্রেনের পুরো লাইন দিয়ে জেনারেলে উঠছে। ভালো ভিড় আছে, দেখুন একবার লাইনের অবস্থা, কোথা থেকে লাইন আসছে। ট্রেনের পাশে জেনারেলের লাইন দেখে একটুও বুঝতে সময় নিলাম না যে আমার যাত্রাটা আজকে কতটা কঠিন হতে চলেছে। সামনে হচ্ছে S2 কম্পার্টমেন্ট, আর আমরা এটা দিয়ে উঠবো। ভিড়টা একবার দেখুন, সামনের দিকে জেনারেল আছে, পেছন দিকেও জেনারেল আছে, সব জেনারেলের লাইন এটা।
আর আমি আজকে কুম্ভ মেলায় একা যাচ্ছি না, আমার সঙ্গে পুরো টিম আছে, পুরো ব্যাটালিয়ন নিয়ে আজকে আমি রওনা দিয়েছি কুম্ভ মেলায়। অবস্থাটা কি বাইরে, পুরো প্ল্যাটফর্ম জুড়ে পুরো জেনারেলের লাইন, মানে একটা ট্রেনে সম্ভব নয় এত লোক যাওয়ার, এরপরে আরও ট্রেন আছে, সেই ট্রেনে করে লোকজন সব যাবে। টাইম এখন 9:55, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে। ট্রেন তো তার নির্ধারিত সময় ছেড়ে দিল, কিন্তু জানালার বাইরে থেকে দেখলাম তখনও অনেক লোক লাইনে দাঁড়িয়ে। এই ট্রেনে তো তাদের জায়গা হলো না, অপেক্ষায় ছিল পরের ট্রেনের, কারণ প্রত্যেকের এখন গন্তব্য প্রয়াগরাজ। ট্রেন মোটামুটি ভালোই চলছে, মোটামুটি স্পিডেই চলছে এখনো পর্যন্ত, ঠিক আছে। টাইম হয়েছে এখন 10:20। প্রথম যে স্টেশনটা আসবে সেইটা হলো বর্ধমান জংশন। টাইম এখন 11:28, আর আমি পৌঁছে গেলাম আমার যাত্রাপথের প্রথম স্টপ বর্ধমান জংশন স্টেশন। এখানে 2 থেকে 3 মিনিট মতো ট্রেনটা দাঁড়াবে, তারপরে সামনের দিকে এগিয়ে যাবে। টাইম এখন 11:32, মোটামুটি 3 থেকে 4 মিনিট ট্রেনটা বর্ধমান স্টেশনে স্টপ দিয়েছিল। স্টপ দেওয়ার পর বেরিয়ে যাচ্ছে এর পরের গন্তব্যের উদ্দেশ্যে। প্রচুর রাত হয়ে গেছে, এখন আর কিছু দেখাবো না, যা এরপরে যা দেখাবো পরের দিন সকালবেলা। তো আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং। আজকে টাইম হয়েছে 8:36 মতো, আর আমি সবে 663 কিলোমিটার পথ অতিক্রম করে বেরোলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন। মোটামুটি মানে রিজার্ভেশন কম্পার্টমেন্ট আর রিজার্ভেশন বলা যাবে না। গয়া স্টেশন মানে আসানসোলের পর থেকেই আস্তে আস্তে ভিড় হতে আরম্ভ করেছে। গয়া স্টেশনের পর থেকে তো পুরো ভিড় হয়ে গেছে স্টেশন। বাথরুমেও যাওয়া মানে খুব রিক্সি হয়ে যাচ্ছে, 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে যেতে হচ্ছে বাথরুমে। তবে বসে আছি, বসে আরামসে যেতে পারছি, কিন্তু কেউ যদি মনে করেন যে রিজার্ভেশন ছাড়া এমনি কোনো ওই জেনারেল ডিপার্টমেন্টে যাবেন, তাহলে একদম যেতে পারবেন না। একটা কাজ করতে পারেন, যেটা এখানে আমি দেখতে পেলাম, জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটে সবাই রিজার্ভেশনে উঠে যাচ্ছে, তো ওইটা একটা করা যেতে পারে। তো ওই রকমভাবে যদি আসতে পারেন তো আসতে পারেন, আদারওয়াইজ জেনারেলে কিন্তু আপনারা কেউ উঠতেই পারবেন না। আর এই ট্রেনটা মোটামুটি রাইট টাইমেই আছে, 10:41 মতো টাইম দেখাচ্ছে, আর 1-2 ঘন্টা বাকি আছে। 1-2 ঘন্টা পরে আমরা নেমে যাব। আর মোটামুটি আমি আপনাদের একটুখানি ট্রেনের পরিস্থিতিটা একটু দেখিয়ে দিচ্ছি, কীরকম অবস্থা একবার একটু দেখে নিন। পরদিন সকালে যখন আমাদের ঘুম ভাঙলো, তখন আমাদের স্লিপার কোচ জেনারেল কোচে পরিণত হয়েছে। মূলত ভিড়টা হয়েছিল গয়া স্টেশন থেকে যা ছিল প্রয়াগরাজ স্টেশন পর্যন্ত। তো এই রকম পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। তবে ভগবানের জন্য আমরা কেদারনাথ, বদ্রীনাথ অনেক কষ্ট করে ওপরের দিকে যাই, এটাও ধরে নিন ওই রকমই টাইপের একটুখানি কষ্ট। এই কষ্ট করে ওপরে মানে ভগবানের কাছে যেতে হবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা যারা মনে করছেন আসতে পারবেন আসবেন না, মনের জোর রাখুন, অবশ্যই চলে আসুন। একটা টিকিট কেটে যেভাবে বললাম রিজার্ভেশনে উঠে যান, উঠে বাকি 26 তারিখ পর্যন্ত আছে, চলে আসুন এখানে। টাইম এখন 11টা বাজে, আর আমি এইমাত্র নামলাম প্রয়াগরাজ স্টেশনে। প্রচণ্ড ভিড় স্টেশন, আর এখান থেকে আমি এখন এক্সিট পয়েন্ট দিয়ে বাইরের দিকে বেরোবো। বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। সামনে আর পেছনে ভিড়টা একবার দেখুন, দারুণ ভিড়, অসম্ভব ভিড়। পুরো ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। সামনে এই ট্রেন, আর এখান থেকে এই ব্রিজটা দিয়ে উঠে সামনের দিকে যেতে হবে, গিয়ে ওই সাইডের যে ওই দিকের ব্রিজটা আছে ওই ব্রিজটা দিয়ে নামতে হবে বাইরের দিকে। প্রয়াগরাজ স্টেশনে পুণ্যার্থীদের ভিড় ছিল
চোখে পড়ার মতো। স্টেশনের একদিকে ছিল এন্ট্রান্স, অন্যদিকে ছিল এক্সিট। রেলওয়ে পুলিশ আমাদের জানিয়ে দিল কোন রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে। আমরাও সেই রাস্তা ধরে বাইরে বেরিয়ে এলাম। আমি এখন দাঁড়িয়ে আছি প্রয়াগরাজ স্টেশনের বাইরে। সামনেই আছে প্রয়াগরাজ স্টেশন, আর তার বাইরেই এইরকম একটা জায়গা, আর এখানে দাঁড়িয়ে আছি। ব্রিজের ওপর দিয়ে আইলাম, আপনারা দেখলেন ব্রিজের ওপর থেকে এসে যে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবেই গিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা ওয়েট করছি, আমাদের বাকি লোকগুলো আসছে, তাদের সঙ্গে একসঙ্গে যাব আগের দিকে। এই যে সামনে এইখানে ব্রিজটা দেখুন, এই ব্রিজটা দিয়ে নেবে, এইখান থেকে নেবে গিয়ে আপনাকে এই জায়গাটা দিয়ে বেরিয়ে এইটা দিয়ে আসতে হবে, এসে ঠিক এইটা দিয়ে বাইরের দিকে বেরোতে হচ্ছে। যেই ট্রেনে এলাম সেই ট্রেনে প্রচুর লোক নেমেছে, আপনাদের বলে বিশ্বাস করাতে পারবো না। মানে এই রকম সারাদিনে কতগুলো ট্রেন আসছে আর কতগুলো ট্রেনে কত লোক আসছে, মানে কালকে আমি বুঝতে পারবো। এখনো পর্যন্ত রাস্তাঘাট যা দেখলাম মোটামুটি তো ফাঁকা আছে, কালকে গিয়ে বুঝতে পারবো যে কি পরিমাণ ভিড় হচ্ছে। তো যা হবে সবই এই ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরবো। সামনে ওটা স্টেশন, আর স্টেশন থেকে এই রকম বাইরের দিকে বেরোতে হবে। এই যে সামনে এক্সিট, আর এইটা দিয়ে বাইরের দিকে বেরোতে হবে। এই হলো, বেরিয়ে গেলাম বাইরের দিকে। মোটামুটি অনেকটাই এগিয়ে চলে এসেছি। সামনে স্টেশন থেকে বেরিয়ে সোজা এসেই দেখতে পাবেন একটা সেন্ট্রাল হসপিটাল। সেন্ট্রাল হসপিটালের উল্টো দিকের রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলেই এখানে টোটো, অটো সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এদিক থেকেই হচ্ছে সঙ্গম যাওয়া যায়। মোটামুটি তো যা শুনলাম 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে আছে বলছে। তো আমরা তো এখন সঙ্গম যাব না, আমরা যাব হোটেলে। তো হোটেলের জন্য আমরা আগে টোটোটা খুঁজি, তারপরে আপনাদের বাকি আপডেট দিচ্ছি। সামনের এরিয়াটা দেখুন। স্টেশন চত্বর থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটা পথেই পেয়ে গেলাম অটো বা টোটো স্ট্যান্ড। সামনেই আছে, এইখান থেকেই পাওয়া যায় টোটোগুলোকে। মানে যেখান থেকে আমরা বেরিয়ে এলাম সেই সোজা যে রোডটা পড়বে সেই রোডটা, এই জায়গাটার নাম হচ্ছে গির্জা ঘর চৌরাহা। এই জায়গাটা থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। মাথাপিছু 40 টাকার বিনিময়ে টোটো আমাদেরকে পৌঁছে দিল আমাদের আগে থেকে বুক করা হোটেল লক্ষ্মী হোটেলে। স্টেশন থেকে যার দূরত্ব ছিল প্রায় 1.5 কিলোমিটার, কিন্তু মেলা উপলক্ষে কিছু রাস্তা বন্ধ থাকায় সেই কিলোমিটার বেড়ে দাঁড়ালো প্রায় 3 কিলোমিটারের মতো। এখন আমাদের কলকাতাতে যখন পুজো হয়, পুজোর সময় যখন ছোট ছোট রাস্তাগুলোকে একটা জায়গা থেকে আটকে দিয়ে লং রুট দিয়ে পাঠায়, এখানেও ঠিক সেই রকম ব্যবস্থা। মানে শর্ট রুটের রাস্তাটাকে এত ঘোরাচ্ছে, লং রুট দিয়ে নিয়ে যাচ্ছে। মানে ধরে নিন যেটা 1 কিলোমিটারের রাস্তা, সেইটা 3 কিলোমিটার ঘুরিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে। এখান থেকে প্রায় 15 মিনিট টোটো করে আসার পরে আমরা পৌঁছে গেলাম হোটেল লক্ষ্মীতে। আর এই জায়গাটার নাম হচ্ছে 15 বিবেকানন্দ মার্গ। আর এবার আমরা হোটেলে উঠবো, হোটেলে উঠে হোটেলের ভেতরে চেক ইন করবো। হোটেলে রিসেপশনের সমস্ত কিছু কাজ মিটিয়ে আমরা প্রবেশ করলাম আমাদের রুমে। বলে রাখা ভালো, মেলা উপলক্ষে প্রয়াগরাজে সমস্ত কিছুর দাম প্রায় 10 গুণেরও বেশি। টাইম এখন 2:02, আর আমরা হোটেলের রুমের মধ্যে চলে এসেছি। এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। এবার আমরা বেরোবো সঙ্গমের দিকে। তার আগে আমি আপনাদের একটু দেখিয়ে দিই হোটেলের রুমটা কীরকম। খুব একটা ভালো রুম নয়, মোটামুটি এটা যদি অফ সিজন থাকতো তাহলে 300 থেকে 400 টাকা দাম ছিল এই রুমটার। আপনারা রুমটা দেখে নিন, তারপরে আমি রেটটা জানাচ্ছি যে এটা সিজন টাইমে কি পরিমাণ রেট হয়েছে। এই হচ্ছে হোটেলের ব্যালকনি এরিয়া, আর ব্যালকনি এরিয়া থেকে এদিকেও একটা রুম আছে, এদিকেও একটা রুম আছে, ওদিকেও একটা রুম আছে, ওদিকে একটা রুম আছে, আর এদিকে সব রুম আছে। আমাদের রুমটা হচ্ছে এইটা দিয়ে ঢুকতে হবে। ঢুকে গিয়ে এইটা হলো রুম। বেড আছে হচ্ছে ডবল বেড, ওপরে একটা পাখা আছে, এটা হচ্ছে নন এসি রুম। একটা টিভি দিয়েছে,
উপরে রংচঙ্গলের অবস্থা ভালো নেই, ঠিক আছে। আর একটা আয়না আছে, মোটামুটি কাজ চলার মতো, এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার পেয়ে যাবেন। এই হলো রুমের অবস্থা। আর বাথরুমটা হচ্ছে, এই হলো বাথরুম। এখানে একটা বেসিন আছে, ওখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, একটা বাকেট দিয়েছে, একটা মগ দিয়েছে, আর এদিকে আছে একটা কল। রুমটাতে আমরা আছি 4 জন মিলে। আর এই রুমটার খরচা পড়েছে, যেটা আমি 2 মাস আগে বুক করেছিলাম, অ্যাডভান্স বুক, তো খরচা পড়েছে এই রুমটা 4,500 টাকা একদিনের জন্য। মানে 12টার সময় চেক ইন করেছি, পরের দিন সকাল 11টায় আমাদের চেক আউট করে যেতে হবে। তো নিল 4,500 টাকা। মানে এখন সিজন এত বেশি, এই সময়টা এরকমই, সব জায়গায় এইরকমই রেট, এর থেকে আরও বেশি নাকি রেট হয়। তো এই হলো সিনারিও। আমার পেছনেই আছে হোটেল, আর এই হোটেল থেকে বেরিয়ে বাদিক দিয়েই আমাদের যেতে হবে সঙ্গমের দিকে। তো আমরা বাদিকে হাঁটা দেব। এখানে দেখছি টোটো একটা ভাড়া করার চেষ্টা করছি, কত দূর যাওয়া যায় দেখছি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা হোটেল থেকে বেরিয়ে একটা প্ল্যানিং করলাম, আজকে আমরা হেঁটে সঙ্গমে যাব না, আজকে আমরা স্নানও করব, কিন্তু করব হচ্ছে বোটে চেপে। তো আমরা এখন যাচ্ছি বোট ঘাটে। তো একটা টোটো ভাড়া করে নিলাম, টোটোতে পার হেড 25 টাকা করে চাইছে। অবশ্যই রেট বেশি, এটা যেহেতু সিজন টাইম, এ কদিন এরা কামাবে। তো সুতরাং অফ সিজনে যদি আসেন তাহলে এই রকম রেট থাকে না, অনেক সস্তায় থাকে, 10 টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন। হোটেল থেকে বোট ক্লাব প্রায় 3 কিলোমিটারের মতো, সময় লাগলো 15 মিনিট। চারিদিক দিয়ে কিন্তু রাস্তা একদম বন্ধ করে দিয়েছে। মানে এই টোটোতে করে যাচ্ছি, টোটোওয়ালা বলছিল মেন রোডটা বন্ধ করে দিয়েছে, একটা গলির ভেতর দিয়ে ঢুকিয়েছে। তো এদেরও কত সুন্দর ব্যবহার আমি দেখলাম, যে ওরা ইচ্ছা করলে, মানে টোটোওয়ালারা, আমরা কিছু জানি না, তো ওরা ইচ্ছা করলে ওই সাইডে গিয়ে ছেড়ে দিত, আর বলতেই পারতো যে এখান থেকে আপনারা সোজা চলে যান। তো এদের এত সততা দেখে আমার ভালো লাগলো, যে এনারা অ্যাটলিস্ট আমাদেরকে ঠকাচ্ছে না, মানে যারা ট্যুরিস্ট আসছে ট্যুরিস্টদের ঠকাচ্ছে না। 25 টাকা করে নিচ্ছে ঠিকই, কিন্তু যতটা সামনে পারে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। তবে এখানে এখন যা ভিড় দেখে যা মনে হচ্ছে, যে আপনারা অনায়াসে লোটা কম্বল নিয়ে, ভগবানের নাম নিয়ে বেরিয়ে আসুন। কোথাও একটুখানি আসতে গিয়ে ট্রেনের একটু ভিড়, বাকি এখনো পর্যন্ত কোথাও কোনো রকম কোনো সমস্যা হবে না বলে আমার মনে হচ্ছে। টাইম এখন 2:27। আমাদের টোটো পেছন দিকে ছেড়ে দিল, আর আমাকে যেতে হবে সামনের দিকে ঘাট আছে, সরস্বতী ঘাট, সেই ঘাট থেকে আমরা ধরবো বোট। সামনে এই রোডটা দিয়ে এসে গিয়ে বাদিকে এদিকে যেতে হবে বোটের জন্য। চলো, এই সামনের দিকে কিছুটা এগোলেই আমরা পেয়ে যাব বোট, ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো বোট ঘাট, আর এখান থেকে সমস্ত বোট ছেড়ে যাবে সঙ্গমে, আর ওখানে গিয়ে স্নান করানো হবে। প্রচুর বোট এখানে দাঁড়ানো আছে। এখান থেকে বার্গেনিং করে উঠতে হবে নৌকাতে, নৌকা এখান থেকে নিয়ে যাবে, সঙ্গে লাইফ জ্যাকেট পরানো থাকবে, নিয়ে যাবে সঙ্গমে আপনি স্নান করবেন, তারপর ওই নৌকা করে এখানে আপনাকে নিয়ে আসবে। যদি আপনারা এড়াতে চান ভিড়, আর যদি এখানে আসতে গেলে হাঁটতে বেশি হলো না, আর যদি আপনারা মনে করেন যে না আপনারা হেঁটে যাবেন সঙ্গম পর্যন্ত, তাহলেও সেটাকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রয়াগরাজ বেড়াতে এলে আপনি এই বোট ক্লাব থেকেই নৌকা ভাড়া করে ঘুরে নিতে পারেন যমুনার বুকে, যেখানে জনপ্রতি ভাড়া 30 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। মেলা উপলক্ষে যে ভাড়া বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 10 গুণ। এখানে যা বুঝলাম, এখানে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর হচ্ছে টিকিট মূল্য, সরকারি টিকিটের মূল্য যেটা 30 টাকা 40 টাকা নর্মাল সিজনে দাম নেয়, সেইটা বলছে 483-84 টাকা করে নেবে, মানে হচ্ছে ধরে নিন 500 টাকা করে নেবে। আর বাকিরা চাইছে হচ্ছে 1000 টাকা করে পার হেড, মানে 8 জনের জন্য 8000 টাকা 9000 টাকা এইরকম রেট চাইছে। তো টিকিট কাটার পরে কখন বোটে চড়তে পারবো তার উপরও কোনো মানে নেই, হতে পারে সন্ধে হয়ে যাবে তারপরে গিয়ে আমরা বোটে চড়ছি, কারণ সামনে প্রচুর লোক।
তারা যাবে, গিয়ে ঘুরে আসবে, তারপরে আমরা যেতে পারবো। সুতরাং আমরা একবার একটু ডিসিশনটা চেঞ্জ করলাম, আমরা ভাবলাম হেঁটেই বেরোবো ত্রিবেণী সঙ্গমের দিকে। শুরু করলাম হাঁটা। পুলিশের সাহায্য নিয়ে প্রায় 2 কিলোমিটার হেঁটে পৌঁছে গেলাম নতুন বৈরাহট চৌরাহার সামনে, যা ডান দিক দিয়ে চলে গেছে যমুনা সেতু আর সোজা চলে গেছে শাস্ত্রী সেতু। বলে রাখা ভালো, ত্রিবেণী সঙ্গমের সব থেকে কাছের রেল স্টেশন হলো রামবাগ রেল স্টেশন। আপনারা যারা প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে আসবেন তারা একটা টোটো বা অটো করে বলবেন সঙ্গম যাব। টোটো বা অটো আপনাদের এই জায়গা অর্থাৎ নতুন বৈরাহট চৌরাহার সামনেই দাঁড় করিয়ে দেবে। সেখান থেকে আপনাদের হেঁটে সঙ্গমে পৌঁছাতে হবে। নতুন বৈরাহট চৌরাহা থেকে সঙ্গমের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। সামনে পুলিশ সাজেস্ট করলো যে এই ব্রিজটা আছে, ব্রিজটা থেকে একটুখানি এগিয়ে গিয়ে মোড়টা থেকে ডান দিকে ঢুকতে হবে। তো আমরা সেই দিকেই আপাতত এগোচ্ছি। সঙ্গম সামনে দিয়ে এই পার করতে হবে, রাস্তা পার করে এই সোজা রাস্তাটা দিয়ে যেতে হবে। সামনে বোর্ড লাগানো আছে সঙ্গম এখান থেকে 2 কিলোমিটার। এই রাস্তাটার নামই মহাত্মা গান্ধী মার্গ। আর এই রাস্তাটা ধরে পুলিশের সাহায্য নিয়ে সোজা এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভ স্নান ঘাটে। এই যে সামনে সঙ্গম, এখান থেকে 2 কিলোমিটার, হনুমান মন্দির 1.5 কিলোমিটার আছে। একটু এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন এরকম 4 মাথার মোড়, এদিকেও রাস্তা আছে আর এদিক, আর আমাদের যেতে হবে সোজা দিয়ে, আর এইদিকে সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে দেখুন বারাণসীর দিকে চলে যাচ্ছে, প্রয়াগরাজের দিকে। প্রয়াগরাজ জংশন রেলওয়ে স্টেশন, রামবাগ রেলওয়ে স্টেশন সব কিন্তু এদিকের এই রাস্তাটা চলে যাচ্ছে। আর আমরা যাব হচ্ছে এই দিকের রাস্তাটা দিয়ে ভেতর দিকে। সামনেই হচ্ছে গেট দেখতে পেয়ে গেছি, এই যে সামনে এই বড় গেট, এইটা হচ্ছে সেক্টর নাম্বার 2। আর এখান থেকে সঙ্গম যেতে মোটামুটি এখান থেকে 2 কিলোমিটার ধরে নিন। আমরা এই ভেতর দিয়ে প্রবেশ করলাম। এই প্রবেশ করে গেলাম, খুব একটা বেশি ভিড় নেই আপাতত। সামনে এই জায়গায় হচ্ছে ন্যাশনাল মিডিয়া সেন্টারগুলো এইটার ভেতর দিয়ে আছে। আর আমি এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে। আপনারা যদি মনে করেন বা ইউটিউব বা ফেসবুক থেকে যদি দেখে থাকেন যে প্রচণ্ড ভিড় হচ্ছে, এখনো পর্যন্ত একটু ট্রেনে একটু ভিড় ছিল, আদারওয়াইজ কিন্তু খুব ভালোভাবে আমরা মেলাতে এসছি। আর এখানকার পুলিশরাও খুব ভালোভাবে হেল্প করছে। পুরাণে উল্লেখিত অসুরদের হাত থেকে অমৃত রক্ষা করার উদ্দেশ্যে বিষ্ণু দেবতা ধারণ করেছিল তার মোহিনী রূপ। আর এই অমৃত নিয়ে আসার সময় যে 4টি স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল, সেই 4টি স্থানেই পালন করা হয় কুম্ভ মেলা। প্রতি 3 বছর অন্তর পালন করা হয় কুম্ভ মেলা, প্রতি 6 বছর অন্তর পালন করা হয় অর্ধকুম্ভ মেলা, প্রতি 12 বছর অন্তর পালন করা হয় পূর্ণ কুম্ভ মেলা, আর প্রতি 144 বছর অন্তর পালন করা হয় মহাকুম্ভ মেলা। 2025 সালের প্রয়াগরাজের কুম্ভ মেলা, যা মহাকুম্ভ নামে পরিচিত, যা 13 জানুয়ারি থেকে শুরু করে 26 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 44 দিন ধরে চলবে। প্রথম যে গেটটা ছিল ওই গেটটা দিয়ে বেরিয়ে আসার পরে কিছুটা হাঁটার পরে আমরা সেকেন্ড আরেকটা গেটের মতো পেয়ে গেলাম। তো সেই গেটের ভেতর দিয়ে আমরা এবার ঢুকবো। এই যে হচ্ছে সামনে হচ্ছে গেটটা, এইটার ভেতর দিয়েই আমরা এবার সামনের দিকে ঢুকবো। এখানে 29 তারিখ একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু এখানকার প্রশাসন বেশ নড়ে চড়ে বসেছে, সিকিউরিটি পুরো টাইট করে দিয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বায়ো টয়লেট প্রচুর পরিমাণে বসানো হয়েছে। আর রাস্তাঘাট কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। আর যাদের স্নান হয়ে যাচ্ছে তাদেরকে মাইকিং অ্যানাউন্স করে বলে দেওয়া হচ্ছে
যে এখান থেকে বেরিয়ে যান তাড়াতাড়ি, যারা স্নান হয়ে গেছে তারা বেরিয়ে যান, বাকিদের সুযোগ করে দিন। সর্বমোট 44 দিন ধরে এই মেলা চললেও মোট 6টি দিনে অনুষ্ঠিত হবে শাহী স্নান বা অমৃত স্নান। সেগুলি যথাক্রমে 2025 সালের 13, 14 এবং 29 জানুয়ারি আর 3, 12 এবং 26 ফেব্রুয়ারি, যা পৌষ পূর্ণিমা, মকর সংক্রান্তি, মৌন অমাবস্যা, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমা এবং মহাশিবরাত্রি নামে পরিচিত। সামনে এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন ওখানে হচ্ছে নাগবাসুকী মন্দির, যেটা এই পাশে আছে 2.5 কিলোমিটার। মাঝখানে আছে অক্ষর ভাট মন্দির, যেটা 1 কিলোমিটার মতো আছে, আর বড়ে হনুমানের মন্দির আছে। সামনে আরেকটা গেট দেখতে পাবেন। আর এই গেটটার সামনে চলে আসা মানে অনেকটাই সঙ্গমের সামনে চলে আসা। এটা হচ্ছে কচ্ছপ দুয়ার। এই কচ্ছপ দুয়ারের সামনে আমরা মোটামুটি চলে এসেছি। আজকে বসন্ত পঞ্চমী পড়ে গেছে বলে অ্যানাউন্সমেন্ট করছে বারে করে যে স্নান করে নিন। কালকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, আর এই ভিড়ে এতটা ফাঁকার মধ্যে আসতে পারবো কিনা জানি না। তবে আজকে যে ভিড়টা আছে এখনো পর্যন্ত সেরকম কোনো অসুবিধা হয়নি। কালকে আর একবার বেরোবো অবশ্যই, সেটাও আমি ব্লগে দেব যে কতটা পরিমাণ ভিড় হচ্ছে, আর আপনাদেরকে জানাবো। এতদিন যেসব কথাবার্তা শুনেছিলাম যে বিশাল ভিড় হচ্ছে, প্রত্যেক দিন দারুণ ভিড়, সেরকম কোনো কিছু ব্যাপার নেই। আপনারা আরামসে আসতে পারবেন। আর আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা খুব সহজে রামবাগ যদি স্টেশনে নামেন, রামবাগ স্টেশন থেকে ওখান থেকে খুব সহজেই 4 কিলোমিটার কি 4.5 কিলোমিটার হাঁটা পথে আপনারা এই জায়গায় পৌঁছে যেতে পারবেন। হাঁটতে আপনাদের কিন্তু একটু হবে, ঠিক আছে। এবার যদি পরের দিন যেদিনকার শাহী স্নানের ডেট, সেই দিন যদি ঘুরিয়ে দেয় পুলিশ রাস্তা, তাহলে সেটা হচ্ছে 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার এইরকম হয়ে যেতে পারে। আজকে রাস্তা ঘোরায়নি, আজকে ঠিকঠাক যাচ্ছি আমরা। কুম্ভমেলার প্রচলন ঐতিহ্যগতভাবে 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন। তবে 19 শতকের আগে কুম্ভমেলা নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। 2025 সালের প্রয়াগরাজের মহাকুম্ভের ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। 4000 হেক্টর এলাকায় প্রায় 40 কোটি পুণ্যার্থীর পরিকাঠামো তৈরির জন্য ব্যয় করা হয়েছে প্রায় 7,500 কোটি টাকা। সমস্ত মেলাটিকে বিভক্ত করা হয়েছে 25টি সেক্টরে। সেক্টর 1 থেকে সেক্টর 3 মূল মেলা প্রাঙ্গণ, সেক্টর 4 হলো মূল সঙ্গমস্থল এবং সেক্টর 5 থেকে সেক্টর 25 হলো বিভিন্ন আশ্রম, সাধুসন্ত্রদের আখাড়া, খাওয়া দাওয়ার জায়গা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গা। নদীর পরিচ্ছন্নতা বজায় রাখতে রাখা হয়েছে 500 জনেরও বেশি গঙ্গা প্রহরী। সারা মেলা প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য রাখা হয়েছে 10,000 কর্মী। সারা প্রয়াগরাজ জুড়ে স্থাপন করা হয়েছে প্রায় 1.5 লক্ষেরও বেশি বায়ো টয়লেট, যেখানে প্রতি 10টি টয়লেটের জন্য রাখা হয়েছে 1টি করে কর্মী। পুণ্যার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য মোতায়েন করা হয়েছে 407 জন ডাক্তার এবং 700 জনেরও বেশি প্যারামেডিক্যাল স্টাফ। এছাড়া মহিলা এবং শিশুদের জন্য করা হয়েছে বিশেষ যত্নসহ 24 ঘন্টা চিকিৎসার পরিষেবা। এই রকম পরিবেশ, প্রচুর লোক হেঁটে যাচ্ছে, তবে সেই রকম কাতারে কাতারে ভিড় নেই যেখানে লোকজন হাঁটতে পারবে না। কচ্ছপ দুয়ার থেকে বেরিয়ে আমরা অনেকটাই চলে এসেছি সঙ্গমের সামনে। মানে এখানে সামনে আরও একটা গেট দেখতে পাওয়া যাচ্ছে, গেটে লেখা আছে নন্দী দুয়ার। নন্দী দুয়ারে চলে আসা মানে একদম সঙ্গমের অনেকটাই কাছে চলে আসা। ঐতিহ্যগতভাবে 4টি প্রধান তীর্থস্থানে নদী তীরবর্তী মেলাগুলোই কুম্ভমেলা হিসাবে স্বীকৃত, যেমন প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতী নদী সঙ্গম, হরিদ্বারের গঙ্গা নদী, নাসিকের গোদাবরী নদী এবং উজ্জয়িনীর শিপ্রা নদী। এটি নিশ্চিত করা হয়েছিল যে 2022 সালে 700 বছরের বিরতির পর পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া আবার তীর্থযাত্রার আয়োজন করেছিল। আর এই সামনেই হচ্ছে নন্দী দুয়ার। ওপারে সূর্য ডুবছে
আর এদিকে নন্দীদুয়ারের ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি সঙ্গমের দিকে। এই হলো নন্দীদুয়ার। এই মেলা প্রাঙ্গণে আপনারা যদি থাকতে চান তাহলেও থাকতে পারেন। এখানে প্রচুর টেন্ট ভাড়া পাওয়া যায়। মিনিমাম রেট হচ্ছে 100 টাকা। সরকারের তরফ থেকেও প্রচুর টেন্ট আছে এখানে। আপনারা যদি এইখানে থাকতে চান তাহলেও থাকতে পারেন। প্রত্যেকে এই রাস্তা দিয়েই ঢুকছে, আবার এই রাস্তা দিয়েই স্নান করে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। আর দেখুন সিকিউরিটির ব্যবস্থা কীরকম। ওপরে দেখুন সবসময় হেলিকপ্টার ঘুরে বেড়াচ্ছে। আকাশপথে সিকিউরিটি চলছে, স্থলপথে তো আছেই পুলিশ, আর জলপথে মানে নদীতেও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অসাধারণ একটা বন্দোবস্ত। এই যে দেখুন যে টয়লেটগুলোর কথা বলছিলাম, বায়ো টয়লেট, এই সাইড দিয়ে পুরো একদম সারি সারি পুরো একদম লাগানো আছে। এই সাইড দিয়ে লাগানো আছে, আর মাঝখান দিয়ে রাস্তা আছে। এই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর ফিরছে। আর ওই পাশেও প্রচুর পরিমাণে এইরকম টয়লেট লাগানো আছে। আর ওই দিকটা আছে, একদম ওই সাইডটা আছে, টেন্টগুলো আছে। এখন টাইম হয়েছে 5:17 আর আমি এই সময় পৌঁছে গেলাম। এখন আমার সামনে আছে একদম সঙ্গমের সামনে সঙ্গম দুয়ার। এই যে সামনে যে গেটটা আছে এই গেটটাই হচ্ছে সঙ্গম দুয়ার। আর এখন অনেকটাই সঙ্গমের সামনে পৌঁছে গেলাম। এই যে সামনেই হচ্ছে সঙ্গম দুয়ার। এই দুয়ার থেকে এই সাইডে এগোতে হবে আর একটু। মোটামুটি অনেকটাই কাছে পৌঁছে গেছি। বিভিন্ন জায়গায় এইরকম পুলিশ জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো অসুবিধা হলে পুলিশের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। সামনেই হচ্ছে নদী, আর এইটা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। কোথা দিয়ে নিয়ে যাবে জানি না, এই সামনে দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। সামনে আমাদের পুজোর মতো যেরকম দড়ি লাগানো থাকে সেই রকম দড়ি লাগানো আছে, আর আমরা এটা দিয়ে একদম ওই সাইডে ঢুকবো। संगम है, संगम दोनों ऐसी जगह मिला है, उधर जाए। এদিকে সূর্য ডুবছে আর এই রকম নদীতে এই রকম নৌকা চলছে। অসাধারণ একটা ভিউজ লাগছে, দারুণ সুন্দর। আমি আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাবো সেই ভিউজ। তখন পরিশ্রম করে প্রায় 3-4 ঘন্টা হেঁটে এদিক ওদিক ছিটকে ফিটকে গিয়ে লাস্টে গিয়ে আমরা পৌঁছে গেলাম সঙ্গমের সামনে। এসে গেল সেই মুহূর্ত, যে মুহূর্ত আমার এই জীবনে আর আসবে না, যে মুহূর্তের জন্য বাকি হিন্দু সনাতনীদের মতো আমিও অপেক্ষা করে বসেছিলাম। পরন্ত বিকালের সোনালি আলোয় সেদিন ত্রিবেণী সঙ্গম সেজে উঠেছিল এক অন্য মাত্রায়। চলে এসেছি মেন সঙ্গমের সামনে। এটাই হচ্ছে মেন সঙ্গমের জায়গা। এই যে এইরকম ব্যারিকেড দেওয়া আছে চারিদিক থেকে, এই জায়গাটার মধ্যেই প্রত্যেকে স্নান করে। আর এটাই হচ্ছে গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলনস্থল। এই জায়গাটাই লোকে সব স্নান করছে। আর আরও অনেক জায়গায় লোকে স্নান করছে যারা আসতে পারছে না। আজকে আমরা ফাঁকায় ফাঁকায় চলে এলাম। কালকে যদি ভিড় হয় অনেকে কেউ গঙ্গায় স্নান করে নেবে, কেউ যমুনায় স্নান করে নেবে, কিন্তু আজকে আমরা ফাঁকায় ফাঁকায় চলে এলাম। আজকে আমরা এক্ষুনি নামবো মহা অমৃতের খোঁজে। আর চলে এসেছি সেই সন্ধিক্ষণে, যেই সন্ধিক্ষণে আমরা
এবার ডুব দেব অমৃতের কুণ্ডে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। सारे समारे मारे पा मप मनि पनि पनि पसा नि सा पनि मप रे मरे प मप मनि पनि पनि पसा नि सा रे सारे सारे सा मरे सरे सरे नि स प नि स नि प मप रे म पनि नि प म रे आ तो जो छोटा छोटा रूम बना है वो चेंजिंग रूम है, उसमें लिखा है महिलाओं के लिए वस्त्र बदलने। হয়ে গেল স্নান, দারুণ একটা অনুভূতি লাগছে। 144 বছর পরে যে তিথিতে আমি স্নান করলাম, এই রকম সুযোগ আর এ জন্মে পাবো না। আমি কেন, এখানে যারা স্নান করলো এ জন্মে আর তারা পাবে না। আমাদের পরিকল্পনা ছিল যে আমরা 3 তারিখে আসব, এসে এখানে শাহী স্নান করব বসন্ত পঞ্চমী তিথিতে। কিন্তু বসন্ত পঞ্চমী 2 তারিখ সকাল 9:15 থেকে পড়ে যাওয়ার ফলে আমরা আজকেই চলে এসেছি এখানে। আজকেই এসে স্নানটা সেরে ফেললাম, কালকে যদি ভিড় হয় সেই ভেবে। আর আপনাদের তো পুরো রাস্তাঘাট পুরো দেখালাম, যেরকম ভিড় লোকে বলছে সেই রকম ভিড় কিচ্ছু হচ্ছে না। আপনারা এখানে যদি আসেন, এখনো অনেক দিন বাকি আছে, চলে আসুন, নির্ভয়ে আসুন, কোথাও কোনো রকম কোনো অসুবিধা হবে না। যদি এখানে কোনো রকম কোনো অসুবিধা হয়, জায়গায় জায়গায় পুলিশ আছে, পুলিশের সঙ্গে আপনারা কথা বলে নেবেন। কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত স্নান করলাম বা এতক্ষণ পর্যন্ত ঘুরে বেড়ালাম, কোথাও কোনো প্রবলেম হয়নি। সঙ্গমে স্নান করে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাস্তার পাশে একটা হোটেল থেকে সেদিন সেরে নিলাম ডিনার। গুড মর্নিং। আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আর এখন টাইম হয়েছে 11:45। আমরা আমাদের হোটেল চেক আউট করে দিলাম, এখন একটা টোটো বুক করে নিয়েছি। আজকে কালকের থেকে তুলনামূলক ভিড় বেশি আছে। আর এখন এখান থেকে যাচ্ছি আমরা সঙ্গমের দিকে, আরেকবার যাব। ওখানে গিয়ে স্নান আমরা হয়তো আজকে করব না, কালকে আমরা স্নান করে নিয়েছিলাম আর বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে, তাই স্নান আমরা করব না। কিন্তু ওদিকে গিয়ে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তবে আজকে আমাদের গন্তব্য ছিল নদী পার করে ঝুসি এরিয়া ঘুরে দেখা, যেখানে ছিল সাধুসন্ত্রদের আখাড়া, বিভিন্ন আশ্রম, দোকানপাট, খাওয়া দাওয়ার জায়গা, থাকার জায়গা ইত্যাদি ইত্যাদি। এখানে বোর্ডে লেখা আছে সঙ্গম। সঙ্গম হচ্ছে এই হচ্ছে সোজা, আর সমস্ত টোটোগুলোকে এই জায়গাটা দাঁড় করিয়ে দিচ্ছে। এবার এখান থেকে একটুখানি হেঁটে তারপরে আমরা একটা ব্রিজ পড়বে, ব্রিজ থেকে ডান দিকে যাব।
এদিকে হচ্ছে সোজা সঙ্গম যাচ্ছে আর এদিকে নৈনির দিকে এই সাইডে যেতে হবে। আমরা যাব এই সাইড দিয়ে। আজকেও টোটো আমাদের নিয়ে গিয়ে ছেড়ে দিল সেই জায়গায়। আজ শাহী স্নানের দিন থাকায় রাস্তার দুপাশে ভান্ডারা ছিল চোখে পড়ার মতো। তারপর শুরু হলো হাঁটা। আগের দিনের মতো একই রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম। তবে আজকের রাস্তাটা একটু ঘুরিয়ে দিয়েছিল, জানি না কারণ কি ছিল। তবে গতকালকের তুলনায় আজকের ভিড় ছিল একটু বেশি। সামনে এই রকম রাস্তা, আর রাস্তার ওপর ওপারেই আছে হচ্ছে এই হলো গঙ্গা। আর সামনে যে পুল, ভাসমান পুল, পিপা পুল, ওই পুলগুলোকে দিয়ে আমাদের ক্রস করে ওই দিকটা যেতে হবে। ওই দিকেই হচ্ছে সমস্ত ধরনের সাধু সন্ত্রদের আখাড়া বা অন্যান্য দোকান পাটফাটগুলো যা আছে সব ওই সাইডটায় আছে। এই জায়গাটা দিয়ে এলাম, এসে এখানটা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ওই দিকেই হচ্ছে পুলে ওঠার যে রাস্তা বা ওদিকে যাওয়ার যে পুলটা বানানো হয়েছে। এই সামনে রোড, আমরা আসলাম পেছন দিক থেকে। আর এই পুলে যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে যেতে হবে। সব জায়গায় কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে। এই সাইডটা দিকে গিয়ে ওই যে সামনের দিকে যে দেখতে পাচ্ছেন পুল, ওই পুলটা দিয়ে আমাদের ওই পারে যেতে হবে। এই পুল, এই পুলটা সোজা চলে যাচ্ছে ওই পারে। আর এখানেও লোকজন অনেক স্নান করছে। এটা হচ্ছে গঙ্গা, এখানেও স্নান করছে। আমরা স্নান করেছিলাম আগের দিন, ওই দিকটা গিয়ে স্নান করেছিলাম। আর এখানেও স্নান করছে লোকে অনেকে। এই রকম কৃত্রিম পুল সামনে আরও বানানো আছে প্রচুর। মহাকুম্ভে 25টি প্রাণবন্ত সেক্টরকে সংযুক্ত করার জন্য লক্ষ লক্ষ তীর্থযাত্রী, সাধু এবং যানবাহন চলাচলের সুবিধার্থে গঙ্গা নদী বক্ষে 30টি ভাসমান পন্টন সেতু নির্মাণ করা হয়েছে। সেতুগুলি নির্মাণের জন্য 2200টিরও বেশি কালো ভাসমান লোহার ক্যাপসুল ব্যবহার করা হয়েছে, যার এক একটির ওজন প্রায় 5 টন। সেতুগুলি তৈরি করতে সময় লেগেছে 1 বছরেরও বেশি, আর লোকসংখ্যা লেগেছে প্রায় 1000 জন, যারা কাজ করেছে প্রতিদিন প্রায় 10 ঘন্টা করে। আমি দাঁড়িয়ে আছি পিপা পুলের ওপরে, প্রায় চলে এসেছি এপারে। এপারে কিন্তু আখাড়া টাখাড়াগুলো আর সমস্ত ধরনের যত ধরনের প্রোগ্রাম বা ভান্ডারাগুলো কিন্তু এপারেই, মানে পুরো মেলাটা কিন্তু এপারে। ওপারে হচ্ছে মেন সঙ্গম, আর এপারে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোকজন এখানে আছে। আর এখানেও কিন্তু লোকজন স্নান করছে। ওপারেও আমরা দেখলাম স্নান করছে, এপারেও এরকম বাউন্ডারি করা আছে, আর এখানেও লোকজন স্নান করছে। মানে স্নান আপনারা এখানে গঙ্গা, যমুনা বা সঙ্গম যেখানে খুশি স্নান করতে পারেন, কিন্তু মেন যে সঙ্গম সেটাখানে আমরা কালকে স্নান করে এসেছি। এবার আমরা এগিয়ে চললাম সাধু সন্ত্রদের আখাড়ার দিকে, যেটা ছিল 20 নম্বর সেক্টরে। আর এই ঝুসি এরিয়াতে কিন্তু ওই পারে অতটা ধুলো ছিল না, এই পারে কিন্তু প্রচণ্ড ধুলো।
মানে আমার ক্যামেরার লেন্স পুরো ভরে যাচ্ছে পুরো ধুলোতে। তো এখানে আসলে একটুখানি মাস্ক টাস্ক একটু ব্যবহার করবেন আপনারা। আর এখান থেকে আমরা একটু এগোচ্ছি, একটু এগিয়ে তারপরে আমরা যাব হচ্ছে ডান দিকের রাস্তাটায়। আখাড়ায় যেতে গেলে বিভিন্ন ধরনের সাধুদের আখাড়া ওই সাইডটাই আছে। আর ওইখানে যেতে গেলে আপনাদের সামনে দুখানা ব্রিজ আছে, রেলের ব্রিজ। সেই রেলের ব্রিজ দুটোর মাঝখানেই পড়বে সেই সাধুদের সমস্ত ধরনের আখাড়া। চলুন গিয়ে দেখি। कोई सत्य कथा कर रहा है तो तुम आलोचना कर रहे हो तो उसका परिणाम भुगतना पड़ेगा। সামনে হচ্ছে, এটা হচ্ছে গেট। আর এই গেটটা থেকে এই রকম গিয়ে সোজা রাস্তা একটা বেরিয়ে যাচ্ছে, আর ডান দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেলেই পেয়ে যাবেন সেক্টর 20। চলে এসেছি মোটামুটি একদম সেক্টর 20-র সামনে। এখানে একটা চার মাথার মোড় আছে, আমরা আরও একটু সামনের দিকে যাব। এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এখন এইটা দিয়ে সামনের দিকে ওই ব্রিজটা আছে, ব্রিজের নিচেই যাব। সবার মতো আমিও সাধুদের কাছ থেকে নিয়ে নিলাম আশীর্বাদ। তো এই রকম প্রচুর এখানে আখাড়া আছে। আর বাবাদের কাছে আমি গেলাম, গিয়ে একটুখানি আশীর্বাদ নিলাম। আর এরকম আখাড়া কিন্তু প্রচুর আছে। আবার এরকমও হচ্ছে কেউ কেউ হাত ধরে টেনে টেনে ডাকছে। টাইম এখন 4:50 আর আমি চলে এসেছি 16 নম্বর পিপা পুলের সামনে। এই পুল ক্রস করেই আমাদেরকে যেতে হবে গঙ্গার ওপারে। তার মানে হলো আমরা এবার মেলা প্রাঙ্গণ ছেড়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর ওপারে গিয়ে আমরা ধরবো টোটো, টোটো ধরে যাব স্টেশনের দিকে। এবার আমার বিদায় নেওয়ার পালা। তবে বিদায় নেওয়ার আগে ঘুরে নিলাম প্রয়াগরাজের সব থেকে বড় ঘাট, দশাশ্বমেধ ঘাট।
টাইম এখন 7:21 আর আমরা টোটো করে এলাম, এসে আমাদের হোটেলের সামনে যে হোটেলে আমরা ছিলাম চেক আউট করেছিলাম সেখানে আমাদের লাগেজ রাখা ছিল। তো ওই লাগেজগুলোকে আমরা নেব, নিয়ে আবার এখান থেকে বেরিয়ে স্টেশনের দিকে চলে যাব। আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, যে ট্রেন পারি সেই ট্রেন ধরে আমরা চলে যাব হাওড়া স্টেশনের দিকে। টাইম এখন 8টা বাজে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন প্রয়াগরাজ জংশন স্টেশনের দিকে। আমাদের যে হোটেল ছিল ওই হোটেল থেকে প্রয়াগরাজ জংশন স্টেশনের দূরত্ব মোটামুটি ধরে নিন ওই 8 কিলোমিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে আছে। আর হেঁটে হেঁটে যাওয়ার মানেটা হচ্ছে একটু আগেই সামনে মোড় আছে পেছন দিকে, সেইখানে আটকে দিয়েছে, পুরো ব্যারিকেড করে দিয়েছে, পুলিশ যেতে দিচ্ছে না। তাই অগত্যা আমাদেরকে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যেতে হচ্ছে। তো এখন যাব স্টেশনে গিয়ে পরিস্থিতি বুঝবো, পরিস্থিতি বুঝে যে কোনো ট্রেন ধরে আমরা যাব হাওড়ার দিকে। তো এই ছিল আমার প্রয়াগরাজের মহাকুম্ভের পর্ব। আজ তবে এইটুকুনি, দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো একটা জায়গায় খুব শিগগিরই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাসি খুশি থাকুন। টাটা।